সবাইকে স্বাগতম। আজ 5/9/2025 শুক্রবার ক্লাসে আলোচনায় আসছেন শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। আজ আলোচনার বিষয় হলো শরিক মায়াজাম পর্ব 55। সবাইকে অনুরোধ করছি মিউট করে রাখবেন বা ভিডিও খুলবেন না। হোমিও দর্পণের পক্ষ থেকে আজকের আমার মায়াজামের উপর 56তম ক্লাস, এবং আমরা কোথা থেকে পড়ছি? হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে পড়ছি। এই বইগুলো তো কোথায় পড়ানো হয় না, এটা হচ্ছে বাস্তবতা। এবং ব্যাপার হচ্ছে যে আজ এমন একটা সময়ে সন্ধিক্ষণে আমরা এটা পড়ছি, এটা যে একটা এফেক্ট করেছে হোমিও সমাজে, সেটা আমরা হোমিও দর্পণের পক্ষ থেকে বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি না, এই মায়াজামের ক্লাসের বিরোধিতা শুরু হয়েছে। কিছু ভণ্ড চিকিৎসক যারা নিজেদের মেথড চালাবার জন্য কি করছেন, তারা এই মায়াজামের শিক্ষার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে। তা এটা হ্যানিম্যানের কথা বলবো, এতে আমাদের ভয় কোথায়, লজ্জা কোথায়? এবং আজকে যে জিনিসগুলো হ্যানিম্যান আলোচনা করেছেন এই ক্রনিক মায়াজামে, সেগুলোকে বাদ দিয়ে কি করে হোমিওপ্যাথি হয়? এর ভণ্ডামি ছাড়া কিছুই না। এই ভণ্ডামির বিরুদ্ধে হোমিও দর্পণ চিরদিন রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও রুখে দাঁড়াবে। আমরা কিন্তু শিক্ষার মাধ্যমে রুখে দাঁড়াবো। আমরা আমরা একজন হোমিওপ্যাথ কখনো অভদ্র আচরণ করতে পারে না। আসা যাক, আজকের আলোচনার মধ্যে আমরা ঢুকে যাই, তাহলে বুঝতে পারবো কি ব্যাপার। আগের দিন আলোচনাটা যেটা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে বড় লোকের বকে যাওয়া ছেলেরা বা বড় লোক যারা বা ধনী লোক, তাদের কিন্তু চিকিৎসার ব্যাপারে তাদের কিন্তু খুব সমস্যা। তারা কিন্তু কোনো নিয়ম নীতি মানে না, এবং সেই ব্যাপারে হ্যানিম্যান সতর্ক করেছিলেন। আগের ভিডিওটা 55 নম্বর ভিডিওতে আপনারা সেটা পাবেন। এবার পরবর্তী ভিডিওতে যখন আমরা আসছি, এবার আসা যাক এখানে কি বলছেন হ্যানিম্যান। আগেরটা ডিটেলস আলোচনা করা তো সম্ভব না, আমি জাস্ট টাচ করলাম। হ্যানিম্যান এখানে কি বলছেন? বাট হোয়ার দ্য অ্যাভাব মেনশন অফেন almost insurmountable obstacle. অবস্টাকেল তো বাধা, ইনসারমাউন্টেবল মানে অলঙ্ঘ, যেটাকে লঙ্ঘন করা যায় না, এরকম একটা ব্যাপার। ইনসারমাউন্টেবল obstacle to the cure of these innumerable chronic diseases. innumerable মানে কি? অসংখ্য chronic diseases are not present, but where the above mentioned often above almost unsurmountable obstacle to the, হ্যাঁ, এখানে বলছে যে এই যে বিভিন্ন রকম রোগ আছে, তার যে অবস্টাকল গুলো যদি না থাকে তাহলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে খুব সুবিধা পাবে। এই অবস্টাকলটা কি, সেটা সম্পর্কে স্টার মার্ক দিয়েছেন হ্যানিম্যান। অবস্টাকলটা কি, এই জায়গাটা কিন্তু ভীষণ দরকার। হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট যেখানে ব্যাপার হচ্ছে তাত্ত্বিক বিষয়টা আপনাকে পরিচালিত করবে, নট প্র্যাকটিক্যাল বিষয়টা। এটা অন্যান্য জড়বিজ্ঞানের সঙ্গে একটা পার্থক্য আছে এখানে। অন্যান্য জড়বিজ্ঞানে বাই প্র্যাকটিক্যালের মাধ্যমে সে কিন্তু এগিয়ে চলবে। হোমিওপ্যাথিতে কিন্তু তাত্ত্বিক ব্যাপারটা আগে, তারপরে প্র্যাকটিক্যাল ব্যাপারটা। প্র্যাকটিক্যাল লাগবে, প্র্যাকটিক্যাল ছাড়া তো হবে না কিছু। তাহলে ব্যাপার হচ্ছে যে এইখানে হ্যানিম্যান যেটা বলছেন আমাদের, সেটা হচ্ছে যে কি, স্টারে কি বলছেন? one additions obstacle to the homeopathic cure of chronic diseases, and one which is not very rare but is still usually disregarded. বলছে যে এর আগে তো অনেকগুলো ওই বড় লোকেদের ছেলেদের কথা তো বললোই,
হ্যাঁ, যে তারা বড়লোকের বা ধনী পরিবারের ছেলেরা তারা খুব নিয়ম কানুন মানে না, তাদের লাইফস্টাইলটা অত্যন্ত ডেঞ্জারাস। আজকাল লাইফস্টাইল দেখতে পাচ্ছেন না, চারিদিকে তাকান না। একটু ধনী পরিবারের পেশেন্ট গুলোকে আমি তো ভয় পাই, আমি চেষ্টা করি এগুলো অনেক ক্ষেত্রে এগুলোকে মাইনাস করার। কেন না, এদের লাইফস্টাইল এত বাজে, এত আনন্যাচারাল যে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি কিচ্ছু করতে পারবেন না, এটা হচ্ছে বাস্তবতা। ফলে সেখানে আপনি ইয়ে করবেন, হ্যানিম্যান তো বলেছেন যে এইরকম কেসগুলো হলে পেশেন্ট গুলোকে দেখবেন না, পেশেন্ট গুলোকে দেখবেন না, কারণ তো অবাধ্য তো। কেট কিন্তু এরকম বলেছেন, ডিটারমাইন কেস ছাড়া দেখবে না। কেট আবার ঠিক এই কথাটা একটা ঘুরিয়ে বলে, ডিটারমাইন মানে যে আপনার উপর আস্থাশীল, হ্যাঁ, তাকে ছাড়া আপনি দেখবেন না, এরকম একটা কথা বলেছে। বড্ড মশার উৎপাত হচ্ছে গো, মেরেছি। দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ, সরি একটু। তাহলে এখানে হ্যানিম্যান কি বলছেন, যে এখানে এইটাকে উপেক্ষা করা যাবে না। কি বলছেন, the suppressed sexual instinct, suppressed sexual instinct, যৌন যে প্রবৃত্তি, ইনস্টিংক্ট মানে প্রবৃত্তি, এটা তো একটা প্রবৃত্তি তো আমাদের। এই যে যৌন প্রবৃত্তি যেটা, এটা কি সাপ্রেসড যদি হয়, সেটা উইথ ম্যানেজেবল পার্সন অফ দ্য আইদার সেক্স, কি দারুণ কথাটা বলেছে, দ্য সাপ্রেসড সেক্সুয়াল ইনস্টিংক্ট উইথ ম্যানেজেবল পার্সন অফ আইদার সেক্স। আমরা সেক্সুয়াল সাপ্রেশন কোথায় খুঁজি? ম্যারেজ হয়ে যেমন পেশেন্টের মধ্যে খুঁজি, তো স্বামী স্ত্রীর মধ্যে খুঁজতে যাই, এটা তো খুঁজতে যাই তো। কিন্তু যাদের বিবাহ হয়নি অথচ বিবাহযোগ্য, ম্যারেজেবল, ম্যারেজেবল মানে বিবাহযোগ্য, তার মানে কি আপনার বিবাহের বয়স হয়েছে কিন্তু আমি বিয়ে করতে পারছেন না, এইরকম পেশেন্টদের ক্ষেত্রে সাপ্রেশন অফটা কেমন হবে? এটা তো একটা লাইফস্টাইলের অংশ, এটাকে বাদ দেবেন কি করে? আমরা কি এই জায়গাটা ধরি? আমরা ম্যারেজের ক্ষেত্রে ধরি যে আপনার সেক্সুয়াল পারফরমেন্স কেমন, আপনারটা কেমন, বেশি না কম, বা সিটটা বেশি না কম, হ্যাঁ, এইগুলো তো আমরা ইয়ে করি। আমরা কিন্তু যার বিয়ে হয়নি তাকে কিন্তু এটাতে জিজ্ঞেস করতে পারি না, সে তো বলবে আমার এখন শেষ কোথা থেকে আছে, আমি বিয়ে করিনি। সে মুখের উপর বলে দেবে আপনাকে, কিন্তু বার করার জায়গা আছে, জায়গা নেই তা তো নয়। পেশেন্টদের আমি এরকম জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করে দেখুন কিছু ঘটনা আপনাকে আমি বলি, এক মহিলার ঘটনা বলি। তার ঘুম আমি কিছুতেই আনতে পারছি না, আমি ওষুধ দিচ্ছি 15 দিন, 20 দিন, 1 মাস, বড়জোর তার ঘুমটা মোটামুটি ভালো হচ্ছে। প্রথম প্রথম ওষুধ দেওয়ার পর 2-3টে ওষুধ যখন চেঞ্জ হয়ে গেছে, তখনই কিন্তু আমি সতর্ক হয়ে গেছি। কারণ কিউরেবল কেস, এই ঘন ঘন এত ওষুধ পরিবর্তন হয় না। আপনারা দেখতে পারবেন যে ফেসবুকে অনেক দেখতে পাবেন, হ্যাঁ, এক একটা কন্ডিশনে এক একটা ওষুধ টষুধ দিয়ে লাস্টে বলছে কিওর হয়ে গেছে। এগুলো কোনো কিওরই নয়, এগুলো এগুলো সব প্যালিয়েশন সাপ্রেশন। তো ফলে ব্যাপার হচ্ছে, আমি তখন বুঝলাম যে এটা প্যালিয়েশন হচ্ছে কেন, এরম হচ্ছে কেন, কিছুতেই আমি কিছু বার করতে পারি। এবং এই যে পেশেন্টটা যেটা, তখন তখন যেটা জানতে পারলাম, এরকম করতে করতে আর কতদিন হচ্ছে। এবার আমি কতদিন হয়েছে তোমার দাদার বিয়ে কবে, দাদার বিয়ে হয়েছে। এবার আমি জিজ্ঞেস করছি ঘরে কে কে আছে, দাদা আছে, দাদা বিয়ে করেছে, এবার হ্যাঁ বিয়ে হয়েছে আমার, ইয়ে হ্যাঁ আমার বিয়েরও চেষ্টা চলছে, তা আহ, ঠিক মনের মতন হচ্ছে না বলে ওটাই হচ্ছে। এই এইবার তাহলে কিরম ব্যাপারটা কিরম হলো, এইবার তাকে আমি জিজ্ঞেস করছি যে তাহলে তোমার কি বিয়েতে মত আছে? বলে হ্যাঁ অবশ্যই মত আছে। আচ্ছা, তোমার এই ঘুমের ডিস্টারবেন্স গুলো তোমার এই দাদার বিয়ের আগে না দাদার বিয়ের পরে? তখন হেসে বলেছে, বলে এটার সঙ্গে রোগের সম্পর্ক আছে? আমরা অবশ্যই সম্পর্ক আছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম
সত্যিটা বলো। আমি আরো কয়েকজন ছিল তার পরিবারে ছিল। আমি আপনি একটু বাইরে যান তো এর সঙ্গে কথা বলুন। দেখুন, আপনি যদি এই এক্সাইটিং পয়েন্টটা যদি না ধরতে পারেন, সব সিম্পটম নিলেন। এখন সেখানে হচ্ছে কি সব সিম্পটম নাও যোগ করে তুই মারো, পেশেন্ট সেরে যাবে। হায় রে গল্প আমার! এসব গল্প তো চারিদিকে চলছে আর সেখানে কাতারে ছেলেরা ঢুকছে। আরে বাবা হোমিওপ্যাথি এত সোজা, তাই কি? হোমিওপ্যাথি কি কারো কথায় কাজ করে? হোমিওপ্যাথি তার নীতির ভিত্তিতে কাজ করে। এইবার কি হলো? তাকে আমি জিজ্ঞেস করলাম যে, "কি হলো বৌদি তোমার পছন্দ হয়েছে?" আমি মজা করছি। হ্যাঁ, বৌদি পছন্দ হবে না কেন? আরে বৌদির চেহারা কেমন? না চেহারা বেশ সুন্দর। আমি বললাম যে, "তোমার এই বিয়ের পর থেকে এরকম হলো, কি ব্যাপারটা বলো দেখি? দাদা কি তোমাকে" বলল, "না, ওসব কিছু না, ওসব কিছু না।" কিন্তু এই যে ওসব কিছু নয়, এই কথাটার মধ্যে কোথায় যেন একটা এটা যেন স জোর নেই কথাটার মধ্যে। এই জিনিসগুলো উপলব্ধি করার বিষয়। আমি মেয়েটিকে তখন বললাম, হ্যাঁ? এই যখন বার করতে হবে না তখন মা বলে ডাকি। এমনিতেই মা একটু বয়স হলে অল্প বয়সে মা বলে ডাকি। তখন মাটা আবার বেশি করে করতে শুরু করে। আর অন্তত মা করলে পরে সে কিন্তু আমার প্রতি অনেকটা নরম হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস। এবার করে কি করলাম? তাকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা মা, সত্যি কথা বলো তো দাদার বিয়ের কতদিন পর থেকে?" ইত্যাদি, ইত্যাদি। "আচ্ছা তুমি দাদার বিয়ে দাদা কি তোমার সন্তুষ্ট?" "হ্যাঁ, দাদার প্রতি ভালো আছে।" "তুমি তাদের মধ্যে সম্পর্কের ব্যাপারে তুমি কতটুকু কি জানো?" "না, আমি কি জানবো কি করে? সে তার ঘরে থাকে।" আমি বললাম, "না, না, না, তুমি কোনো কিছু দেখেছো?" ইয়ে করে আমি জিজ্ঞেস করছি ওকে। তখন হেসে বলেছে, "এটা বলতে হবে?" বললাম, "হ্যাঁ, কি দেখেছো?" বলে, "দেখেছি দাদা ইয়ের একটা মানে কি বলবো মানে সেক্সুয়াল ইয়ে আমি দেখে ফেলেছি।" যাই হোক দাদা সেটা বুঝতে পারেনি। আমি বলি, "তার আগে থেকে তোমার অসুবিধা না তার পরে থেকে?" তখন বলছে যে, "বুঝতে পারছেন না এই বয়সে কোনটা দেখে হয় ডাক্তারবাবু আপনি কি বলবো আপনি সিনিয়র মানুষ।" আমি বললাম, "ঠিক আছে আমি বুঝেছি। তারপর তুমি কি করলে?" এইবার তারপর সে কি করলো এটা আমাকে জানতে হচ্ছে। এবার তারপরে তার আস্তে আস্তে তার ঘুমের ডিস্টার্ব হতে শুরু করলো। রাত্রিবেলায় ওগুলো করে। শুধু তাই নয়, যখন তার সেক্সুয়াল ডিজায়ারটা প্রচন্ড ওঠে রাত্রিবেলায় গিয়ে সে বাথরুম গিয়ে স্নান করে। বোঝে বোঝা যাচ্ছে ব্যাপারটা কিরকম? হাউ মানে এই যে তার সেক্সুয়াল আর্জিংটা কতটা তার ডিপ লেভেলে, কতটা তার এক্সটেনসিভ লেভেলে আছে। এই জায়গাটাকে আপনি বাদ দেবেন কি করে? এইটাই তো দ্যাট ইজ দ্য পজিটিভ ফ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ মেইনটেইনিং কজ। আপনি এটাকে বাদ দিয়ে শুধু সিম্পটম ধরে দিলে হবে? আপনি যাই করুন না কেন পজিটিভ ফ্যাক্টর দ্যাট মিন এক্সাইটিং কজ অথবা মেইনটেইনিং কজ আপনাকে আবিষ্কার করতেই হবে। যাতে তার পেশেন্টের মধ্যে থাক, পেশেন্টের অতীতে থাক, পেশেন্টের পরিবারের মধ্যে থাক, সেই লিঙ্কটা আপনাকে বার করতেই হবে। না করলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং বর্তমান যুগে চিকিৎসা করা বড় কঠিন। মানুষ এখন সাইকোসিসের যুগ। হ্যাঁ? মানুষ করবে এক বলবে আরেক এবং আপনাকেও বলবে। সাইকোসিস যে সাইকোটিক পেশেন্ট যেমন অন্যের সর্বনাশ করে, নিজের সর্বনাশও করে। এদের মতন বোকা কেউ নেই পৃথিবীতে। অথচ এরা ভাবে আমি খুব চালাক। কারণ এরা তো সম্পত্তি বা বৈষয়িক বিষয় নিয়ে এরা খুব ভাবিত। সেইগুলো বেশি হলে এরা খুব আনন্দে থাকে। মানে এই যে মেয়েটার এই যে জায়গাটা আমরা বার করতে পারলাম, এখান থেকে কি বার করলাম? শুধু তার সেক্সুয়াল ডিজায়ার এর সাপ্রেশন একটা তো পেলামই। প্লাস সেটা হচ্ছে কি যে তার হচ্ছে ওই স্নান করলে তার আরাম হয়। এমনি স্নান করলে আরাম হয় এটা তো কমন বাঙালিদের মধ্যে তো স্নান করলে অনেক কিছুই আরাম লাগে। কিন্তু এইরকম ক্ষেত্রটা এই বিশেষ ক্ষেত্রে কিন্তু এই সিম্পটমটাকে আমি আগে গুরুত্ব দিয়ে ধরবো। এই যে সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন অফ ম্যারেজেবল পারসন, ম্যারেজেবল বিবাহযোগ্য কথা এটা মেয়েদের ক্ষেত্রে হতে হবে। ছেলেদের ক্ষেত্রে হবে না কেন? ছেলেদের ক্ষেত্রে হবে না কেন? ছেলেদের ক্ষেত্রেও হবে। ছেলেদের ক্ষেত্রেও আমরা দেখেছি। কিরকম দেখেছি? ম্যাস্টারবেশন করছে। অনেকে ম্যাস্টারবেশন করতে পারে না। বলে এমনও হয়েছে ম্যাস্টারবেশন করে তারা এমন ব্যথা হয়ে গেছে পেনিসে বলে ওরে বাবারে আর ওর মধ্যে নেই আমি। তারপর তুমি কি করো? তারপর দেখা যাচ্ছে বৌদিবাজি করার চেষ্টা করছে। কিন্তু সহজে তো আর মেলে না। এমনকি স্কোয়াটেরও অনেকে যাচ্ছে। কিন্তু কন্ট্রোল। এখনকার ছেলেপেলে খুব চালাক। ওখানে কি করছে? কন্ডম ইউজ করছে। তাহলে দেখা যাচ্ছে কি যে কন্ডম ইউজ করছে তার রোগটা হলো না। কিন্তু তার ইচ্ছেটা, এই ইচ্ছেটাকে আমি কি করে বাদ দেবেন? এটা আমি বার করবেন কি করে? ফলে এই যে তার এই বিবাহিতর আগে এই যে তার এই ধরনের মানসিক জায়গাগুলো মানে যে বয়সটা তার আর কি তার যৌনতার স্ফুরণ ঘটেছে
যৌনতাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বর্তমান যুগে, বলে না, পৃথিবীর সব জায়গায় সব দেশে এই যৌনতার ব্যাপারটা সাপ্রেশন যদি হয় তাহলে বিপদ আছে, মহাবিপদ। পেশেন্টটাকে আমি সারাতেই পারবেন না, আমি যতই ইন্ডিকেটেড মেডিসিন দিন সারাতে পারবেন না, কারণ ওই জায়গাটা যদি মাইনাস না করে। এবার এই যৌনতার একটা কেসের ব্যাপারে আমি বলি, আমার আমার তো অনেক কেসগুলো আছে, আমি যার যে যৌন মিলনের ইয়ে তাকে অলরেডি অ্যাডভাইস দিয়েছি, এবং ওই অ্যাডভাইসটা মুসলভাবে দিয়েছি, সেটার এক্সটার্ন আমি বলতে চাইছি না। আমি দিয়েছি, কিন্তু আমার এই দেওয়ার শিক্ষাটা কোথা থেকে পেয়েছি সেটা আমায় তো জানতে হবে। সেটা হচ্ছে আমার গুরু ডাক্তার কেসি দাসের একটা ঘটনা আমার মনে পড়ে, এই গল্পটা আপনাদের জানা দরকার। আমি এর আগেও বলেছি, কিন্তু এই পরিপ্রেক্ষিতে এটা জানা খুব জরুরি। সেখানে এক খুব সুন্দরী মহিলা ছিলেন, আর তখন যখন এসছে তার গোটা শরীরে কালো ছোপ ছোপ ওই একজন ভদ্রলোক নিয়ে এসছেন। তা রেকর্ডিং বেশ কিছুটা হলো, হওয়ার পর তখন মেয়েটা যখন তার বলছে, উনি কি আপনার স্বামী? স্যার জিজ্ঞেস করলেন, না স্বামী নয়, আমার স্বামীর বন্ধু। তো তখন স্যার তাকে যথাযথ জিজ্ঞেস করছে, আপনার স্বামী কেন আসছেন না? এই আসছেন না বলতে মেয়েটি কাঁদতে শুরু করেছে, তার কান্না শুরু হয়ে গেছে। তো তখন ব্যাপারটা জানলো যে তারা এই বন্ধুটি এবং তার স্বামী, এটা দুজনই হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলা থেকে, এবং একটা অ্যাক্সিডেন্টে সেই ভদ্রলোক মারা যায়। এবং মারা যাওয়ার সময় যখন বেডে যখন যাচ্ছে, তখন হাতটা ধরে বলছিল, দেখ, হ্যাঁ, তুই তো ছোটবেলা থেকে আমার বন্ধু, আমার যদি কিছু হয়ে যায়, হ্যাঁ, তুই সংসারটাকে একটু দেখিস, তুই কথা দে। তো ও তখন কথা দিয়েছিল, যা স্বাভাবিকভাবে আমরা দিয়ে থাকি স্বাভাবিক। এবং অপারেশন টেবিল থেকে আর সে ফেরেনি, সে মারাই যায়। তা এই হচ্ছে তার প্যাথেটিক হিস্ট্রি। এবং তার একটি বাচ্চাও আছে। এবং সে ওই ব্যাংকে ওই গ্রাউন্ডে আর কি, যার স্বামী যেহেতু হঠাৎ মারা গেছে, সেই গ্রাউন্ডে একটা সে চাকরিও পায়, তার যোগ্যতা অনুযায়ী চাকরিও সে পাচ্ছে, চাকরি করছে, কিন্তু সে সংসার ছেড়ে যায়নি, তার একটি বাচ্চা আছে, ছেলে আছে, এরকম একটা ব্যাপার। তো স্যার তখন বললেন যে আপনি একটু বাইরে যান, আমি ওর সঙ্গে কথা বলবো, এবং আমাদের সব বার করে দেওয়ার পর তখন জিজ্ঞাসা করতে করতে, স্যার তো সব কথাটা বলেননি, পরে একটু আধটু বলেছেন। তা জিজ্ঞাসা করতে করতে তখন বলছেন যে এরকম এরও সেক্সুয়াল, এরকম রাত্রিবেলায় ইয়ে উঠলো, ইভেন শীতকালেও রাত্রিবেলা গিয়ে মাঝরাতে গিয়ে চান করছে, এরকম তার শরীরে তার অসুবিধা। স্যার শুনলেন, শোনার পর তার সবকিছু শুনলেন, শোনার পর তখন কি করলেন, ওকে বার করে দিয়ে স্যার ওর ওই বন্ধুকে আলাদা করে ডাকলেন, আলাদা করে ডেকে তাকে বললেন যে আপনি যদি সত্যি বন্ধুর দায়িত্ব পালন করতে চান, তাহলে ওর সঙ্গে আপনার সেক্সুয়াল কন্ট্যাক্ট করতে হবে। এটা কি করে সম্ভব? আমার ছোটবেলার বন্ধু আমাকে ভরসা করে দিয়ে গেছে, হ্যাঁ, আমি তার সঙ্গে সেক্সুয়াল কন্ট্যাক্ট, ওর সঙ্গে তো আমার এরকম সম্পর্কই না। ও যে সেটা আমি জানি না, ওটা না করলে কিন্তু আমি কিছু করতে পারবো না। এটা আপনি বন্ধুকে কথা দিয়েছিলেন, কথা রাখবেন কিনা সেটা আপনার ব্যাপার। স্যার তাকে প্রেসারাইজ করেছেন, খুব শর্টে বলছি, প্রেসারাইজ করেছিলেন। এবং তারপরে কি হলো, আবার দুজনকে ডাকলেন, আমার কেউ এর মধ্যে নাই, ডাকলেন, ডেকে আবার অনেক কিছু বুঝিয়েছেন, এবং ছেলেটিকে রাজিও করিয়েছে। এবার স্যার, এবার তো চলে গেল, এবার তো মেয়েটি কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেল। আমি বললাম, কি হলো রে বাবা, কি জানি। স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার তখন টেবিলের উপর হাতটি রেখে তখন বলছেন, জানি না ঈশ্বর আমাকে দিয়ে কি করালেন, আমি পাপ করলাম না ঠিক করলাম। এবার আমাদের সন্দেহটা এই কারণে হচ্ছে, ওনার কম্পাউন্ডার নিতাই দা ছিলেন, নিতাই এখন একটা কোড বললেন, আমরা বুঝে গেলাম ওটা পিএল দিচ্ছেন, প্লাসিবো দিচ্ছেন। প্লাসিবো ওকে দেওয়া হলো, এবং এই দিকে সেক্সুয়াল কন্ট্যাক্টের কথা বলা হলো, এবং সেক্সুয়াল কন্ট্যাক্ট তার হতে শুরু করলো, অবশ্যই প্রোটেকশন নিয়ে।
এবং পরের মাসে দেখা গেল পেশেন্ট ইজ বেটার, তার ঘুম কিন্তু ভালো হতে শুরু করেছে। এবং এই পেশেন্টটা আলটিমেটলি 6 মাসের মধ্যে তার গায়ের দাগ ফাগ সব চলে গেল, সুন্দর হেলথ ডেভেলপ করলো উইদাউট এনি মেডিসিন। এবং স্যার বলে আর তো মেডিসিন দেবো কোথায়, দেওয়ার তো রাস্তা নেই, ইমপ্রুভ করছে এরকম করে আর বছর অনেক ছিল, হয়তো পেশেন্টটা নর্মাল ফিজিওলজি চলে আসলো। এইবার বলুন, এখানে যদি স্যার ওষুধ দিতেন সিমটম ধরে, সেই রুগীটা কি সারতো? আর যেখানে উইদাউট মেডিসিনে পেশেন্ট ইমপ্রুভ করছে, সেখানে আমি ওষুধ দেবো কেন? তার ভাইটাল ফোর্স যথেষ্ট ভালো ফর্মে আছে, সেই জন্যই এটা এরকম হচ্ছে। এবং আমিও এরকম বহু ক্ষেত্রে আছি, এই সেক্সুয়াল কন্ট্যাক্টের জন্য তাকে বলে, হ্যাঁ সেক্সুয়াল তো কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে করবি সেটা জানি না, এটা যদি করতে পারিস তবে তোর এটা সারবে, বা এটা আমি বলিস, আমি স্টেট কার্ড বলে দিই, ছেলেই হোক আর মেয়ে হোক, আমি বলে দিই, না বললে হবে না। তো ফলে ব্যাপারটা কি, অনেকে আর্টিফিশিয়াল মেথডও আজকাল ইউজ করছে এবং তাতে কিন্তু সে বেনিফিট পাচ্ছে সাময়িক, কিন্তু এটা রাস্তা নয়, ন্যাচারাল প্রসেসটাই হচ্ছে রাস্তা। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, স্যারের এই যে শিক্ষাটা, যেটা এই শিক্ষাটা কিন্তু এইখানে আমি বলতে চাইছি, হ্যানিম্যানে কিন্তু এই শিক্ষাটা দিয়ে গেছে যে এইরকম সাপ্রেশন অফ ডিজিজ, যদি সাপ্রেশন অফ দি সেক্সুয়াল ডিজায়ার হয়, তাহলে কিন্তু খুব গন্ডগোল হবে। এটা তাহলে কি ম্যারেজেবল, মানে বিবাহযোগ্য, বিবাহিত নয়। আচ্ছা, এটা একটা গেল। either from non-marriage, oh, either sex, either from non-marriage owing to the various causes not remarkable by the physician। আরেকটা কথা বলছে, নন ম্যারেজ মানে যে বিয়ে করেনি। এবং অনেক পরিবারে দেখবেন কোনো ছেলে বিয়ে করেনি বা কোনো মেয়ে বিয়ে করেনি, তারও তো সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেস করেছে। কেন? এটা একটা প্রাকৃতিক বিষয়, সেক্সটা হচ্ছে মানুষের একটা প্রাকৃতিক ধর্ম। এটাকে অতিরিক্ত ইউজ করলেই বিপদে পড়বেন, আবার যদি কম ইউজ করেন তাহলে সাপ্রেশন হয়ে যাবে, অতিরিক্ত হলে পরে এক্সেস হয়ে যাবে। দুটোই তো সিমটম আছে আমাদের। অ্যানিম্যাল কি করে গেছেন বুঝতে পেরেছেন? কি করে গেছে আমি ভাবুন, গোটা মেডিকেল সায়েন্সে কোনো অন্যান্য কোনো প্যাথিতে এত সূক্ষ্মভাবে মানুষের রোগ ব্যাধির যে বর্ণনা, যেটা তার পজিটিভ ফ্যাক্টর গুলো যেটা আছে, এই পজিটিভ ফ্যাক্টর গুলো কিন্তু হ্যানিম্যান ছাড়া আর কেউ করতে পারেন নাই। হ্যানিম্যান একমাত্র ব্যক্তি যিনি করতে পেরেছেন। এরপরে কি হলো, তাহলে এই যে সে বিয়ে কেন করতে পারেনি, এবার খোঁজ করুন বিয়ে কেন করতে পারেনি। এইখানে খোঁজ করতে গেলে এবার ধরুন ব্যাপারটা, কোনো মহিলা আছে সে বিয়ে করেনি, এবার তার পরিবারের সামনে জিজ্ঞেস করে সে বলবে। আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিয়েটা কেন করেনি, এই কথাটা কিন্তু বার করা আরো বেশি কঠিন। ছেলেদের ক্ষেত্রে বার করা যদিও একটু সহজ, অনেক ছেলেই হয়তো দেখা গেল রোজগার বেশি নেই বলে অনেক ছেলে আছে বিয়ে থা করে, বা তার বোনেদের বিয়ে থা দিতে দিতে তার বয়স হয়ে গেছে। এবার তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি বিয়ে থা করেনি, এটা নিয়ে আফসোস? না আফসোস কে, আমি তো কর্তব্য করছি, এইটুকুই বলবে সে। কিন্তু আপনার যে শারীরিক চাহিদা, এই জায়গাটা সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, এই জায়গাটা চেপে ধরতে হবে। কারণ ব্যাপার হচ্ছে, এরা কেউ মহাপুরুষ তো নয়। মহাপুরুষও কি সেক্সের বাইরে? না। তাই যদি হতো তাহলে মহাপুরুষ বা জন্মালেন কি করে? প্রকৃতির নিয়ম, সেক্স হচ্ছে আমাদের জন্মের একটা মাধ্যম, মাধ্যম, অন্য তো কিছু নয়। এটা প্রকৃতির নিয়ন্ত্রিত বিষয়। এটা যে কোনো ধর্ম, যে কোনো জাতি, যে কোনো পৃথিবীর যে কোনো স্থানে একই প্রসেসে এটা চলে। এর মধ্যে কোনো আলাদা কিছু নেই। যতই আমরা দেশ আলাদা হোক, জাতি আলাদা হোক, মানুষ আলাদা হোক, প্রসেস একই, সেম প্রসেস। ফলে আমাদের এই যে সূক্ষ্ম জায়গাগুলো আমাদের বুঝতে হবে। তাহলে কি হলো, এই যে যাদের ম্যারেজ হয়নি এরকম পেশেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু বার করতে পারবেন। বার করলে পরে আবার যদি সে বলে কর্তব্যের খাতিরই সে করতে পারেনি, তাহলে কি হবে সেটা? কনসিয়েন্সাস, ডিউটিফুল। এবং সেই কনসিয়েন্সাস ডিউটিফুল যে রুব্রিকটা যেটা হবে, ডিউটিফুলটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি, সে ডিউটি করেছে। এই দুটো যে মেন্টাল রুব্রিক পট করে আপনি পেয়ে গেলেন, হয়তো তার সেক্সুয়াল সাপ্রেশন হয়নি। এমন পেশেন্ট আছে, হ্যাঁ আমার সঙ্গে একজনের আছে, আমার কি বলবো, একটা যোগাযোগ আছে মায়ের সাথে, সেখানে তাহলে সেক্সুয়াল সাপ্রেশন হয়নি। তখন বলে আপনি তাহলে এই যে করলেন, এটা যে আফসোস হয় না, আপনি যে সংসার পেলেন না।
বলে আফসোস কিছু না, বাবা চলে গেলেন অকালে, এটা তো আমার ডিউটি, আমাকে তো ডিউটি তো করতে হবে। হ্যাঁ, এবং আমার বোনেদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো, তারা আমাকে যথেষ্ট ভালোবাসে, শ্রদ্ধা করে, আমি এতেই সন্তুষ্ট। এরকম ক্ষেত্রে কি হবে? এরকম ক্ষেত্রে কিন্তু আপনার সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন হবে না। কিন্তু যদি তার সেক্সুয়াল ডিজায়ার আছে অথচ পাচ্ছে না, শুধু কর্তব্যের দোহাই দিয়ে সে বলে যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু এই যে অবস্টাকল টু রিকভারি হচ্ছে, তাকে পরিষ্কার বলে দিতে, দেখুন আপনার সেক্সুয়াল কন্ট্যাক্ট না হলে আপনাকে সারানো যাবে না। যদি প্রমাণ হয় যে হ্যাঁ তার সেক্সুয়াল ডিজায়ার আছে, সাপ্রেশন হচ্ছে, ও ডাক্তার এটা আপনি কি বলছেন? আমরা না ডাক্তার, আপনার পয়সা আমি নেবো না, এই পর্যন্ত হলো, থাক, আমি সিদ্ধান্ত নিয়ে পরে আসবো। অনেক পেশেন্ট পালিয়ে গেছে, পালিয়ে গেছে তারা, আমার মধ্যিখান থেকে সময়টা নষ্ট হচ্ছে। কিন্তু বেশ কিছু পেশেন্ট আবার পরবর্তীকালে ফিরেও এসছে, ডাক্তারবাবু অনেক জায়গায় ঘুরলাম, হলো না, আমি একটা সম্পর্ক তৈরি করেছি, তৈরি করে আপনার কাছে এসেছি, কারণ আপনি তো আমাকে ওই কথাটাই আগে বলবেন। এটাকে কি পাপ বলবো? সাধারণভাবে পাপ মনে হতে পারে, কিন্তু আমাদের ৯ নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান কি বলছেন? সেখানে একটা সুস্থ মনের মানুষ, চিকিৎসকতা একটা সুস্থ মনের হতে হবে, সে রিজন গিফটেড হবে, আর সে হায়ার পারপাস অফ লাইফ, মানুষের কল্যাণ সাধনের জন্য সে নিয়োজিত হবে। আমি তার কল্যাণের জন্য তার এটা করছি, তার রোগ সারাবার জন্য এই পন্থা নিয়েছি, আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি নেইনি। আমি ব্যক্তি স্বার্থের জন্য তাকে নিতেই পারতাম, ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি, হ্যাঁ ভালো থাকবেন, এটা হলে সারবে না, মাঝে ওষুধটা চালিয়ে যাবে, এই কথা তাকে তো আমরা বলবো না। কারণ আমরা হোমিওপ্যাথি, আমরা কখনোই এই ধরনের ভাবনা চিন্তা আমরা করতে পারি না, করা আমাদের উচিত নয়। এরপরে কি আসছে? এরপরে কি বলছি? এরপরে বলছে হোয়ার এই যে ভেরিয়াস কজ তো আগেই বলে দিলাম, তার বিয়ে কেন করেনি, বিয়ে কেন করেনি, ভেরিয়াস কজ গুলো জানতে হবে, কি কি কারণে করতে পারেনি, ডিটেলস জানতে হবে, ওটা বলেই দিলাম। এবার কি বলছে যে ম্যারিড ইয়েদের ক্ষেত্রে, হোয়ার ইন ম্যারিড পার্সনস sexual intercourse of an unfirm wife or vigorous husband, or the infirm husband with a vigorous wife has been absolutely and forever interdicted by the injudicious physician. তাহলে কি হলো? যে একটা কথা খুব সহজ কথায় বলি, যদি দেখা যায় যে পুরুষটি অত্যন্ত শক্তিশালী সেক্সুয়ালি, স্ত্রী হচ্ছে দুর্বল, উল্টোটা হতে পারে, স্ত্রী খুব শক্তিশালী, পুরুষ হচ্ছে দুর্বল, এটা তবু আমরা পাই, এটা পাই না তা নয়। এইবার কি হচ্ছে? এটা পেলাম, পাওয়ার পরে এইবার তাহলে আমাকে সেইভাবে কাউন্সিলিং করতে হবে, দরকার বলে আমাকে সেই পেশেন্টটির অপোনেন্ট পার্টনারকে চিকিৎসা করতে হবে, সেটা বলতে হবে, দেখুন ওনার এইটা কম আছে, এটা ওনার চিকিৎসাটা দরকার, ওনার চিকিৎসা না করলে আপনাকে পুরোপুরি সারানো যাবে না। এই কথাটা আমরা বলতে সাহস পাই। এটা বলবো নিজের অর্থ রোজগারের জন্য নয়, পেশেন্টের সার্বিক স্বার্থের জন্য আমরা বলবো, এইটা আমাদের ভুলে গেলে চলবে না, সার্বিক স্বার্থের জন্য বলবো, সবসময় মনে রাখবেন পেশেন্টের স্বার্থ। এরপরে কি হলো? অ্যাজ ইজ নট ইনফ্রিকুয়েন্ট, এইরকম কেসটা প্রায়ই এরকম ঘটে থাকে। ইন ইন সাচ কেসেস এ মোর ইন্টেলিজেন্ট ফিজিশিয়ান রেকগনাইজিং দ্য সার্কামস্টেন্সেস, মানে পরিস্থিতি অবস্থাটা সে বুঝতে পারে, অ্যান্ড দি ন্যাচারাল ইম্পালস ইমপ্লান্টেড বাই দ্য ক্রিয়েটার। ন্যাচারাল ইম্পালস বলতে কি, সেক্সুয়াল ইম্পালসটাকে বলছেন, ক্রিয়েটেড বাই দ্য, কি বলছেন না, ক্রিয়েটার, ক্রিয়েটার মানে কি, সৃষ্টিকর্তা। সৃষ্টি যখন আছে তার তো একটা কর্তাও থাকবে রে বাবা, সে আমরা তাকে জানতে পারি বা জানতে না পারি, তাকে দেখতে পাই বা দেখতে না পাই, কেউ ঈশ্বর মানবেন, যারা ঈশ্বর মানবেন না তার প্রকৃতিকে মানবেন, কিন্তু সৃষ্টির তো একটা সোর্স আছে, সোর্স ছাড়া তো আমরা কেউ সৃষ্টি হতে পারবো না। তাহলে কি হচ্ছে, ইম্পালস ইমপ্লান্টেড বাই দ্য ক্রিয়েটার উইল গিভ হিজ পারমিশন, thus not infrequently render
curable a multiple history এই যে পারমিশন দিতে বলছে, দেখুন হ্যানিম্যান বলছেন গিভ হিজ পারমিশন, তাকে পারমিশন দিতে বলছেন। স্যার ভুল করেন নাই, আমিও এখন ভুল করছি না। আমার কথাটা বুঝতে পেরেছেন? কি গভীর জায়গাটাকে তিনি তুলে ধরেছেন হ্যানিম্যান। আচ্ছা, মাল্টিপল হিস্টেরিক্যাল অর হাইপোকন্ড্রিয়াক পেশেন্ট। হিস্টেরিক্যাল মানে আপনি জানেন হিস্ট্রিয়াগ্রস্ত মহিলা, বা হাইপোকন্ড্রিয়াক যারা রোগের ভয় আর কি, এরকম একটা আমার এই হয়েছে, ওই হবে, অমুক হবে, তমুক হবে, এই স্টেট। অর অফেন মিলানকলি, বিষাদ বা ইনস্যানিটি, পাগলের ক্ষেত্রেও এটা আমাকে এরকম সেক্সুয়াল এই জায়গাটাকে কিন্তু আমাকে পাগল হয়ে গেছে, ইয়ে আছে, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু পারমিশন দিতে হবে। কি কি ডেঞ্জারাস কথা তিনি বলেছেন। একটা প্যারালাইসিসের কেস বলছি, এই কেসটা আমার নয়, ডাক্তার ডি রায়ের, মানে আমার আরেকজন শিক্ষাগুরু। তা আমি তখন কোন ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ারে পড়ি তখন। তো আমার এক বন্ধু বলছে, দেখো ডাক্তার, চলো, আমার এরকম প্যারালাইসিস হয়ে পড়ে আছে একজন পেশেন্ট, খুব গরিব, চলো তোমার যাতায়াত খরচাটা আমি দিয়ে দেবো। আমি তখন, দেখো যাতায়াত খরচা না দিলে চলবে। আসলে আমি ভাবছি পেশেন্টে দেখাতে সুযোগ পাবো। গেলাম, তো থার্ড ইয়ার কেস টেকিং আর বুঝিটা কি, সবকিছু হলো, হয়ে টয়ে তারপর আমি ডাক্তার ডি রায়ের কাছে আসলাম। স্যার শব্দটা কিসের? মিলন মিলন ইয়ে করে, মিলন ইয়ে করে মিউট করে দিন, মিলনকে মিউট করে দিন কেউ, বিরাট শব্দ হচ্ছে। আচ্ছা, মিলন ব্যানার্জিকে মিউট করে দিন, উনি খুলে ফেলেছেন, খুলে ফেলে বিরাট শব্দ পাচ্ছেন এখানে, আর নাহলে রিমুভ করে দিন। কেউ নেই, হোমিও দর্পণ নিয়ে কেউ নেই, শব্দ হয়েই চলেছে, কন্টিনিউয়াস শব্দ হচ্ছে, এইভাবে ডিস্টার্ব করে কেন কে জানে। মিলন ব্যানার্জি, এইভাবে ডিস্টার্ব করে কেন কে জানে। অ্যাডমিন প্যানেল ছাড়া এভাবে চলে কেমনে বুঝছি না, কেউ অথরিটি নাই। আরে দর্পণ দিয়ে না ঢুকলে কাটতে পারবে না, আগে ব্লক করে দিন। দীপেন দাদা কই? দীপেন দাদা ও ঢোকেনি। এখন কোনো প্রশ্নের উত্তরই দেওয়া হবে না। আচ্ছা, এবার বন্ধ হয়েছে, আপাতত শব্দ বন্ধ হয়েছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে? তাহলে এই যে জায়গাগুলো, এই যে হ্যানিম্যানের নির্দেশনা, এইগুলো বর্তমান যুগে পালন করা কতটা সাহস, কতটা আন্তরিক হলে পরে আপনার কথাটা শুনবে লোকে, নাহলে কিন্তু আপনাকে কিন্তু মানহানি মামলা করে দিতে পারে। আপনি আমাকে এরকম প্রস্তাব দিচ্ছেন, মানে এটা খুবই শাকের করাত বলে না, শাকের করাত বলতে পারেন, এটা এরকম হয়ে যেতে পারে। মানে হ্যানিম্যানের এই নির্দেশনাটা কতটা তার প্রজ্ঞার বিষয় দেখুন। এবার তাহলে বলুন, ক্রনিক মাইজম না পড়লে, মানে না পড়লে আপনি এই নির্দেশনাগুলো না জানলে আপনি কিসের হোমিওপ্যাথি করবেন? এটা বোঝা দরকার হয়ে পড়েছে। এটা আমরা হোমিও দর্পণের পক্ষ থেকে এই জায়গাটাই আমরা বারে বারে হাইলাইট করার চেষ্টা করছি। এরপরে কি হচ্ছে, এই জায়গাটা আমাদের ঠিক হয়ে গেল। এইটা হচ্ছে স্টার মার্কটা ছিল যেটা, সেইটা আলোচনা করলাম, স্টার মার্কটা। এইবার হচ্ছে কি, there is nevertheless found at times, especially with the lower classes of the patients,
লোয়ার ক্লাসেস অফ দ্য পেশেন্ট বলতে এটা অন্য অর্থে, তো লোয়ার ক্লাস বলতে হায়ার ক্লাস বলতে যেটা বুঝি যারা খুব অর্থে সম্পদে ভরপুর, যারা আরাম বিলাসে নেশায় ভরপুর। এখন লোয়ার ক্লাসকে নেশা করে না তা তো নয়, নেশা তো করেই। লোয়ার ক্লাস বলতে কি যারা খেটে খুটে খায় আর কি, সাধারণ শ্রমিক বা এখনকার মধ্যবিত্ত এইরকম লোকেদের মধ্যে, শ্রমিকরা এখানে বেশিভাবে লোয়ার ক্লাস হবে আর কি। এই যে পেশেন্ট গুলো যেগুলো আছে এখানে কি বলছে, lower classes patient a peculiar obstruction to the cure which in the source of the malady itself, where the soda after repeated infections and repeated external repression of the resulting eruption had developed gradually from the internal state in one or more severe chronic ailments. এখানে বলছেন যে যারা এই যে খেটে খাওয়া মানুষ বা যারা কই পরিশ্রম মানুষ, যারা এইসব মানুষেরা কি করে না, তাদের বিভিন্ন রকমের যে এক্সটার্নাল স্কিন ডিজিজ গুলো যেগুলো আছে, এরা কিন্তু কি করে, রিপ্রেশন করে, দমন করে, সোজা কথা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করে দমন করে। এইরকম পেশেন্টের ক্ষেত্রে দমন করার ফলে কি হবে, তার বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ তার তৈরি হবে। এই কথাটা কিন্তু হ্যানিম্যান এখানে বলছেন। এইবার তাহলে এখানে রিপ্রেশনের ক্ষেত্রটা এই কাদের ক্ষেত্রে বললেন না, লোয়ার ক্লাসের ক্ষেত্রে বলছেন। হায়ার ক্লাসে কি হচ্ছে, হায়ার ক্লাসে কি বলেছে, তারা কিন্তু তাদের এই ইরাপশন হলে পরে তারা জামা কাপড় ভালো পরে লুকিয়ে রাখবে, এখানে তারা বিভিন্ন রকমের মেডিসিন, সেলফ ওরিয়েন্টেড মেডিসিন এইসব করে আপনাকে ইয়ে করবে, ঠিক করবে। তাদের তো বলেই দিয়েছি যে তারা বিভিন্ন রকম গন্ডগোল করে, কিন্তু এই যে লোয়ার ক্লাস যারা, এরা কিন্তু ওই ধরনের লাইফস্টাইলে গন্ডগোলটা নেই এদের। এরা খায় দায় ভালো, পরিশ্রম করে, খায় দায় ভালো, ঘুমোয়, এগুলো সব ঠিক আছে। কিন্তু স্কিন ডিজিজ হলে বা কিছু হলে পরে তখন ভাবে ওই জল লেগে হয়েছে, কেউ নোংরা লেগে হয়েছে, কেউ ড্রেনের জলে হয়েছে, কেউ ওই ধান চাষ করতে গেছিল ওইখান থেকে হয়েছে। এইসব ভাবনা চিন্তা থেকে তারা বিভিন্ন রকম এক্সটার্নাল ইউজ করে করে তারা কিন্তু ওগুলোকে রিপ্রেশন করে। এই রিপ্রেশনটা করলে কি হচ্ছে না, আলটিমেটলি তাদের বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ তৈরি হচ্ছে। এ কিওর উইল ইনডিড অলসো বি সাডেনলি এফেক্টেড হিয়ার ইফ দ্য অ্যাবভ মেনশন অবস্টাকল ডু নট প্রিভেন্ট। এই উপরের ওই যে অবস্টাকল টু রিকভারি যেগুলো, এইগুলোকে যদি আমরা না আটকাতে পারি তাহলে এখানে কিন্তু কিওর হবে না। তার মানে কি, যতটা সম্ভব অবস্টাকল টু রিকভারি, যেগুলো বাধা, আরোগ্যে বাধা যেগুলো আছে সেগুলোকে আমাদের দূর করতে হবে, দূর করে অ্যান্টিসোরিক ওষুধ দিতে হবে, তবে সেটা সারবে। এবং এই ক্ষেত্রে কি হবে, পেশেন্টের কি করতে হবে, কনসিডারেবল টাইম লাগবে, সময় লাগবে অনেক। অনলি উইথ দ্য পেশেন্ট হু অবজার্ভ দ্য ডিরেকশনস, হু আর নট টু এজেড আর নট টু মাচ ডেবিলিটেড। বলছে কি, কোন পেশেন্টের কথা দেখবেন, তাদের দেখবেন যারা ডিরেকশন মেনে চলবে, তোমার নির্দেশনা যারা মেনে চলবে তাদের তুমি দেখবে, নাহলে তুমি দেখবে না। কথাটা বোঝার চেষ্টা করুন, যে তোমার নির্দেশনা মানবে তাকে তুমি দেখবে, নাহলে বার করে দেবে। আমাদের তপন কাজীদের বসা দূর করে দেবো, ওরকম পয়সার দরকার নেই, তোমার পয়সা ঢোকাবো না পকেটে, তুমি কথা শোনোনি, তোমাকে আমি দেখবো, দূর করে দেবো। এই রিসেন্ট আমি এক পেশেন্টকে বলেছিলাম, খুব গালাগালি খেয়েছি, গালাগালি খাওয়ার পর উপযুক্ত জায়গায় বলে দেওয়ার পর এসে ক্ষমা চেয়ে গেছে। তো ফলে ব্যাপার হচ্ছে যে তাকে কেন আমি বলেছি, তাকে বলেছি কেন, তার মায়ের একটা ক্রনিক কাশির ব্যাপার আছে, তাকে আমি নিষেধাজ্ঞা করেছি। বিয়ে বাড়িতে গিয়ে 3টে না 4টে তার আইসক্রিম ভালো হয়ে গেছে, পকাপক খেয়ে নিয়েছে। এবার খেয়ে নিয়েছে, আমার ওষুধ দিয়ে ভালো ছিল বলে, কি ওষুধ দেন 2 দিন পর পর এরকম হয়ে যায়, তাহলে আমি ওষুধ দিই বলে কিছু তুমি গন্ডগোল করেছো, নাহলে ভালো ছিল না, কিছু গন্ডগোল করি। এইবার সে যখন এসছে তখন তার বাবা বলছে এরকম একটা কাণ্ড করিও না। আপনি তো তাহলে কথা শুনে, আমি বারবার বলে দিচ্ছি, ফ্রিজের ওকে এত সেন্সিটিভ, আমাদের ফ্রিজের ঢাকনাটা পর্যন্ত আপনি খুলবেন না, অন্যরা খুলে বাইরে রেখে দেবে ফ্রিজের, আপনি ওর মধ্যে যাবেন না, এত সেন্সিটিভ সে ঠান্ডার প্রতি। তো ফলে ব্যাপার হচ্ছে সেই নিয়ে একটা বচসা হতে, তাকে বলছে আপনাকে আমি দেখবো না, আমার চিকিৎসা করবো না, আপনি যখন আমার কথা শুনবেন না আমি চিকিৎসা করবো। হ্যাঁ, আর যায় কোথায়, তখনকার মতো বেরিয়ে গেছে। তো ফলে এই যে ব্যাপারটা যেটা, তারপর আমি বললাম যাদের বলার বলেছি, তারা আচ্ছা করে ধমকে দিয়েছে।
তাহলে এই যে পেশেন্টের এই রিস্কগুলো এরকম আসতে পারে। বলে আপনাকে ভয় পেলে তো চলবে না, সত্য কথাটা বলতে হবে, পেশেন্টকে বোঝাতে হবে, পেশেন্টকে বুঝিয়ে তাকে ইয়ে করতে হবে। তারপরে এইরকম যারা মিথ্যা কথা বলে তাদের আপনি চিকিৎসা করে সারাবেন কি করে? শুধু সিমটমটা দিয়ে সারাতে পারবেন? বারবার বলছি, যখনই প্রেসক্রিপশন করবেন এক্সাইটিং কজ অথবা মেইনটেনিং কজ আপনাকে জানতেই হবে। ওটি না পেলে কিন্তু আপনি যত সিমটমই পান আপনি কিছু করতে পারবেন না। এই বাস্তবতাটা কিন্তু আমরা বুঝি না। এই তো মূল্যবান এই সিমটম পেয়ে গেছি, কয়েকটা পেয়েছেন তো বটে। হ্যাঁ, মেন্টাল সিমটমও পেয়ে গেছি, ভালো পেয়েছেন তো বটে। এক্সাইটিং কজ পেয়েছেন কি? এক্সাইটিং কজটাকে বাদ দেবেন কি করে? মেইনটেনিং কজটাকে বাদ দেবেন কি করে? ওটা কি হ্যানিম্যান বাদ দিতে বলেছেন? ফলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে এই যে তত্ত্ব মানে এই তত্ত্বটাকে কিভাবে প্রয়োগ করব, এটাই তো আর্ট। এই জন্য হোমিওপ্যাথিকে কি বলা হয়? ইট ইজ এ সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট। এবং সায়েন্সের ব্যাপারটাকে যে অন্যান্য বিজ্ঞানে কি হচ্ছে, অমুক রোগের এই ওষুধ, সেখানে তো আর্টের জায়গা নেই। এবং সেইটাই আজকাল অনেক হোমিও চিকিৎসক এইসব অরিজিনাল বইগুলোকে বাদ দিয়ে নিজস্ব মেথড তৈরি করছে, করে কি করছে, ভাই দেখো আমি দেবো এটা সারিয়ে দেবো, দুটো সিমটমে এই, তিনটে সিমটমে এই, একটা সিমটমে এই, দেখো কমে গেছে, এই দেখো রোগী এই বলছে কমে গেছে। এই হচ্ছে হোমিওপ্যাথি চলছে। হোমিও দর্পণ তার ক্ষুদ্র ক্ষমতায় এর প্রতিবাদ করে। এবার গ্রহণ করবেন কি বর্জন করবেন সেটা অন্য কথা। আমি আর রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। কোন বই থেকে পড়াচ্ছি? হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে পড়াচ্ছি। এটা কোনো জায়গায় পড়ানো হয়েছে বলে আমার জানা নেই। বলে আমরা সেই চেষ্টাটাই করছি। এবার তারপর কি বলছেন যে এই ডিরেকশন যদি নেওয়া তাই করবেন। আর কাদের ক্ষেত্রে খুব এজেড যদি হয়ে যায়, খুব এজেড যদি পার্সন হয়ে যায়, তাদের কিন্তু তুমি সারাতে পারবে না। আর খুব বয়স্ক হয়ে গেলে সারাতে পারবে না, বা খুব দুর্বল, মারাত্মক দুর্বল হয়ে যায়, তাদের সারাতে পারবে না। যেখানে সারাতে পারবে না সেখানে তো তোমাকে বলতে হবে যে আমি পারবো না, সত্য কথাটা বলতে হবে। আচ্ছা দেখি চেষ্টা করে কটা দিন তো পয়সাটা খাওয়া যাবে। দেখুন, আপনি যদি মনে করেন যে হতে পারে কিন্তু হলো না, সেটা আলাদা কথা। কিন্তু আপনি বুঝতে পারছেন এটা হবে না, অথচ বলেন কদিন তো খেয়ে নি পয়সা। এই যে নীতিহীনতা, এই নীতিহীনতা কিন্তু আপনাকে হোমিওপ্যাথির গভীর থেকে আপনাকে সিংহাসনচ্যুত করবে। আমি কোনোদিন হোমিওপ্যাথির গভীরে ঢুকতে পারবেন। সততার অনুশীলন করতে হবে হোমিওপ্যাথিতে। যতটা আপনি মানুষ হবেন, যতটা সৎ পথে আপনি ভাবনা চিন্তা করবেন, নিজের ভুলগুলোকে স্বীকার করতে শিখবেন, নিজের ভুলগুলোকে সংশোধন করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। ভুল আমাদের হবেই, আমরা মানুষ তো, আমরা তো কেউ হ্যানিম্যান কেন নয়, আমরা সাধারণ চিকিৎসক, ভুল আমাদের হবেই। ফলে এইগুলো থেকে যদি সংশোধন করার জন্য আপ্রাণ চেষ্টা যদি আমরা করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ধীরে ধীরে উন্নতি করব। তো আজকে আপাতত এইটুকু বলি শেষ করলাম। এবার কারো কোনো প্রশ্ন থাকলে বা সিনিয়র কেউ যদি থাকে তার অ্যাডিশন অ্যাড করার থাকলে অ্যাড করতেই পারেন। হ্যাঁ সুমাল্য, তুই দেখ হ্যাঁ আমি কে। দেখছি। হ্যাঁ দেখ বাবা, তুই কি রেকর্ড করছিস? দুটো দেখলাম তোর ইয়ে। না না, একটা মনে হয় বাবা ঢুকতে হয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ কেউ যদি কিছু প্রশ্ন করে তাহলে আমি ইয়ে করবো, না শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যতটা আমরা আলোচনা শুনলাম, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।
আরো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কি? কেউ কোনো কিছু অ্যাড করবেন কি? এই বিষয়ের উপর কোনো অ্যাড করবেন কি? স্যার বলছিলাম ওই ডি রায়ের কেসটা যদি একবার বলে দেন। কোনটা? ডি রায়ের কেসটা কমপ্লিট হলো না। ডি রায় প্যারালাইসিসের ও কেসটা বলতে বলতে রয়ে গেলেন। ও ওটা ওটা ইনকমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি তখন ওই থার্ড ইয়ারে পড়ি বোধহয় হবে। তা আমি গিয়ে রেকর্ড করে আসলাম, স্যার বলে এটা কি রেকর্ড হয়েছে রে? স্যার আবার কিছু ইন্ডিকেশন দিলেন, আমি আবার খেলাম, আবার সেগুলো জিজ্ঞেস করে ইয়ে করে আসলাম। বলে ওষুধ তো আসছে না রে। বোধহয় 3 থেকে 4 বার বোধহয় গিয়েছিলাম, অনেকদিন আগের ঘটনা তো। যাওয়ার পর তখন ওর সেক্সুয়াল ইয়েটা যখন লাস্টে বার করলাম, আমি আসলে সেক্সের ব্যাপারটা ওকে জিজ্ঞেস করি, স্যার লাস্টে বলে সেক্সের ব্যাপারটা আগে নে, হ্যাঁ ওটা নিয়ে তারপর তোকে ওষুধ দেবো। ওই সেক্সের ব্যাপারটা যখন সে নিল, যখন তখন ও সেক্সুয়ালি কিন্তু চিরদিনই একটু উইক ছিল। আরো কতগুলো কি কি সিমটম পাওয়া গেল। হুম, পাওয়ার পরে তাকে যাতে সাপ্রেশন না হয়, ও ডিজায়ার আছে, বউ ওকে দেয় না, ও তো শুয়ে থাকে, ও তো পায়খানা পেচ্ছে ওই শুয়ে শুয়েই করাতে হয়। তখন বউ বললাম কি করে মেলামেশা করব? তখন আবার সেটা স্যারের কাছে বলো, স্যার এটা কি করে হবে? বলে না রে, ওটা অবস্টাকেল টু রিকভারি হয়ে যাবে তো। আচ্ছা দাঁড়া, তুই এইভাবে বলবি। মানে ও শুয়ে থাকবে, ওকে উত্তেজিত করবে, স্ত্রী তার উপর দিকে আসবে, তাকে গিয়ে বলতে, স্ত্রী বলছে ঠিক আছে আপনি যখন বলছেন ভালো হবে আমার স্বামীর, আমি নিশ্চয়ই করবো। তো মজার ব্যাপারটা কি, সেইটা করার পর পেশেন্টটা সুস্থ হয়ে গেল। তা প্যারালাইসিস ছিল তো, রাইট সাইডের প্যারালাইসিস ছিল, রাইটের দুটোই হয়েছিল, রাইটটা আগে হয়েছিল, কমপ্লিট কিওর হয়ে গেল। এটা আমার আর্লি লাইফের গল্প বলছি। এর ফলে ব্যাপার হচ্ছে যে স্যারও কিন্তু এইটা করেছেন, সেটা আমি স্যারকে দেখেছি। এই ক্ষেত্রে তার তো বৈধ স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতেই পারে। তার ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই জায়গাগুলো যদি আপনি না বোঝেন, তাহলে আপনি যত বড়ই পণ্ডিত হন আর যতই ওই সেক্সুয়াল ইয়ে নিয়ে বা ওই রোগ নিয়ে যতই তত্ত্ব আপনি জানুন, প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি, এভরিথিং আপনি জানুন, কিন্তু কিচ্ছু করতে পারবেন না, কাঁচকলা হবে। মানে হোমিওপ্যাথি কিন্তু খুব মজার জিনিস, এই জন্যই তো এটাকে আর্ট বলা হয়। কোথার কোন কোন জায়গাগুলো কিভাবে লাগাবেন, কালেকশন করবেন, কোনটাকে বেশি জোর দেবেন, এইটাই তো মজা। ধন্যবাদ অনিন্দ, আহ, তোমাকে, কারণ তুমি একটা জায়গা আমি মিস করে গেছি বলতে বলতে কোনোভাবে, এটা আমার ফল্ট বলতে পারো। ধন্যবাদ এর জন্য। এবং বললি তোমরাও বলবে, তাতে পেশেন্ট অনেক সময় পালিয়ে যাবে। বাবা পালিয়ে যাক, ও তো অল্প বয়স তো, পালিয়ে যাক না, আবার বেশি ভিজিট দিয়ে তোমাদের কাছে আসবে, যাবে কোথায়? ঠিক আছে, এইটুকু হলো। আর কারো কোনো প্রশ্ন আছে? একটা শব্দ হচ্ছে, আর কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আজকের মতো আলোচনা আমরা শেষ করে দিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।